পিতৃ আজ্ঞা শিরোধার্য করে মালদহের জমিদারের একমাত্র কন্যা বিমলাকে স্ত্রীর মর্যাদা দিলেন শ্রী প্রতাপ চৌধুরী। কিন্তু কথায় বলে দোষ গুণ মিলিয়েই মানব জাতি। মানুষের শুধুই গুণ থাকবে, কোনো দোষ থাকবে না, কিংবা শুধুই দোষ থাকবে, কোনো গুণ থাকবে না, এরকমটা বোধহয় হয় না। জমিদার প্রতাপ চৌধুরী ও তার ব্যতিক্রম নন। নববধূ বিমলার প্রতি তিনি যথাসম্ভব তার দায়িত্ব কর্তব্য পালন করে গেছেন আজীবন। শুধু একটি বিষয়ে প্রবঞ্চনা করেছেন নিজের স্ত্রীর সঙ্গে, যেটি বিমলা দেবী ঘুণাক্ষরেও কোনো দিন আন্দাজ করে উঠতে পারেননি। মেনকার প্রতি প্রতাপ চৌধুরী মস্ত বড় বিশ্বাসঘাতকতা করেছেন। এই অপরাধবোধ প্রতাপ চৌধুরীর রাতের ঘুম কেড়ে নিয়েছিল এক সময়। সেই অপরাধের প্রায়শ্চিত্ত করতে না পারলে তিনি যে মরেও শান্তি পাবেন না। তাই শিকারের উদ্দেশ্যে কিছুদিন মধ্যপ্রদেশের কানহা জঙ্গলে যাবার অছিলায় কবিরাজ নির্ধারিত মেনকার প্রসবের সম্ভাব্য তারিখের দুদিন পূর্বে লখনৌ গিয়ে উপস্থিত হন প্রতাপ চৌধুরী। সদ্যজাত কন্যা উমার মুখ দর্শন করে সদ্য মা হওয়া মেনকার সঙ্গে কটা দিন কাটিয়ে তারপর আবার ফিরে আসেন এই কৃষ্ণনগরের জমিদার বাড়িতে। ফেরার সময় লখনৌয়ের পূর্ব পরিচিত কবিরাজের কাছ থেকে সঙ্গে করে নিয়ে আসেন বিপুল পরিমাণে গর্ভধারণ রোধী আয়ুর্বেদিক ঔষধ। উদ্দেশ্য একটাই, মেনকাকে তিনি যোগ্য সম্মান দিয়ে গৃহবধূ করে আনতে পারেননি ঠিকই, তবে এই জমিদার বংশের উত্তরাধিকারিণী হওয়ার অধিকার থেকে মেনকার সন্তানকে কোনো মতে বঞ্চিত করবেন না তিনি। মেনকার সন্তান উমাই হবে এই জমিদার বংশের একমাত্র উত্তরাধিকারিণী। কোনো ভাগিদার, কোনো দাবিদার যেন এসে না জোটে। তাই মেনকার স্বার্থে, উমার স্বার্থে স্ত্রী বিমলার আর মা হওয়া সম্ভবপর নয়। বিমলার গর্ভ যাতে সঞ্চারিত হতে না পারে তার আগাম ব্যবস্থা, আগাম সতর্কতা হিসাবে বিমলার খাবারের মধ্যে নিয়মিত প্রতি মাসের একটি নির্দিষ্ট দিনে গর্ভধারণরোধী ঔষধ মিশিয়ে দিতেন। যতদিন বিমলা দেবী সন্তান ধারণের জন্য সক্ষম ছিলেন ততদিন পর্যন্ত একবারের জন্য তার ঔষধ প্রয়োগের অন্যথা হয়নি। শ্রী প্রতাপ নিজে ছাড়া আর কোনো দ্বিতীয় প্রাণী এই অভিসন্ধির কথা ঘুণাক্ষরেও টের পায়নি। এমনকি প্রেয়সী মেনকাবাইও নন। বিমলা দেবীর মৃত্যুর পর মেনকাকে এই গোপন তথ্য জানিয়ে যান শ্রী প্রতাপ। হয়তো শেষ বয়সে তার অনুতাপ হয়েছিল, কাউকে অন্তত মনের মাঝে জমে থাকা পাপের কথা বলে ফেলা উচিত ভেবেছিলেন। কিন্তু বিমলার জীবদ্দশায় উমাকে তিনি উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করতে পারেননি। আবার এতটাও নিষ্ঠুর উনি হননি বিমলাকে হত্যা করবেন। তাই বিমলার গর্ভে যাতে সন্তান না আসে সেটি সুনিশ্চিত করে গেছেন গোপনে, এবং অপেক্ষা করে গেছেন বিমলার মৃত্যুর পর কৃষ্ণনগরের এই জমিদার বাড়ির একমাত্র উত্তরাধিকারী কে হবে সেদিন সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। ছোট শিশু উমা একটু একটু করে বড় হয়ে উঠতে থাকে। একাকী মা মেনকার পরিচয়। সেই সময় একজন অবিবাহিত মায়ের পক্ষে তার সন্তানকে মানুষ করা সহজ কথা ছিল না। জমিদার প্রতাপ চৌধুরীর আনুকূল্যে আর্থিক সমস্যা ছিল না ঠিকই, তবে সামাজিক সমস্যা যথেষ্ট ছিল। পিতৃ পরিচয়হীন অবিবাহিতা মায়ের সন্তানকে কোনো বিদ্যালয়ে ভর্তি করা সম্ভবপর ছিল না। অগত্যা বাড়িতেই শিক্ষকের তত্ত্বাবধানে উমার পড়াশোনা এবং তার সাথে সাথে মেনকা মায়ের কাছ থেকে শিশু বয়সী নাচের তালিম নেওয়া, এভাবেই বেড়ে উঠছিল উমা। জমিদার প্রতাপ চৌধুরী অনেকবার মেনকাকে অনুরোধ জানিয়েছিলেন উমাকে তার হাতে তুলে দিতে। উমাকে তিনি দত্তক নেবেন, চৌধুরী পরিবারের উত্তরাধিকারিণী করবেন, উমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলবেন। কিন্তু মেনকা দেবী সেই কথা কানে তোলেননি। একমাত্র মেয়েকে ছেড়ে সুদূর লখনৌতে তিনি একা থাকতে পারবেন না। মেনকাকে ছেড়ে উমা বিমলা দেবীকে মা বলে ডাকবে, এটা মেনকা দেবী মেনে নিতে পারেননি। মেনকার বাপের বাড়ি বলতে কেউ নেই। বিপত্নিক ও নিঃসন্তান জাহাঙ্গীর আলী খাঁ সাহেবের কাছেই মেনকা ছোট থেকেই মানুষ। কাশ্মীরি এক দরিদ্র দম্পতির কাছ থেকে মেনকাকে দত্তক নিয়েছিলেন জাহাঙ্গীর সাহেব। ওনার অভিভাবকতায় উমা হাসি খুশিতে বেড়ে উঠতে লাগলো। মায়ের দিক থেকে জাহাঙ্গীর আলী সাহেব উমার দাদু,
তার কাছ থেকে পেয়েছে স্নেহ, আদর, ভালোবাসা। কিন্তু পিতার দিক থেকে দাদু রাজেন্দ্র স্নেহ ভালোবাসা থেকে উমা বঞ্চিত। সেখানে উমা অবাঞ্ছিত। উমা তার নিজের মতো থাকে, খুবই শান্ত সুশীলা মেয়ে। জাহাঙ্গীর দাদুর কাছে বসে খুদে হাতে হারমোনিয়ামের রিডে সুর তুলে রেওয়াজ করত। দিনকে দিন নাচে গানে ভীষণ পটু হয়ে উঠল উমা। তার রক্তে যে নাচ গান রয়েছে নিবিড়ভাবে। মা মেনকার কাছ থেকে নাচের এবং পিতা প্রতাপ চৌধুরীর কাছ থেকে গানের সহজাত গুণগুলো সে পেয়েছে জন্মসূত্রে। আর তার সঙ্গে দাদু জাহাঙ্গীর আলীর তালিম এবং ওনার নিজের অধ্যাবসায়, এইসব মিলিয়ে উমার একজন পরিণত শিল্পী হয়ে উঠতে বেশি সময় লাগলো না। মেয়ের টানে লখনৌতে বারবার ছুটে যেতেন প্রতাপ চৌধুরী। সেখানে বাপ বেটির অনেক গল্প হতো। মেনকা দেবী প্রথম উমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, ইনি তোমার বাবা। কর্মসূত্রে ইনি বাইরে থাকেন, তাই সর্বদা এখানে থাকতে পারেন না, মাঝে মাঝে আসেন। মেনকা দেবীর ইচ্ছে তার মেয়ে উমা যেন নাচের চেয়ে গানে বেশি গুরুত্ব দেয়। নিজের পেশায় জড়িত এরকম অনেকের জীবনের অভিজ্ঞতা দিয়ে মেনকা উপলব্ধি করেছে যে নর্তকীদের জীবনের শেষের দিনগুলি সুখকর হয় না। যতদিন যৌবন আছে ততদিন চাহিদা আছে, তারপর লোকে নর্তকীদের ছুঁড়ে ফেলে দেয় আস্তা কুড়ে। খোঁজও নেয় না বেঁচে আছে না মারা গেছে। একজন শিল্পী হিসেবে নর্তকীরা তাদের যোগ্য সম্মান পায় না, শুধুই সাময়িক মনোরঞ্জন, তাৎক্ষণিক বাহবা, কিছু উপরি ভেট, ব্যাস ওইটুকুই। অপরদিকে গানের শিল্পীদের যথেষ্ট কদর করা হয়। তাদের বয়সের তেমন কোনো ঊর্ধ্বসীমা নেই। সুর, তাল, কণ্ঠ আয়ত্তে থাকলে বহুকাল গান গাওয়া যায়। মৃত্যুর পরও শিল্পীর গান মানুষের মনে দাগ কেটে যায়। মৃত্যুর পরও গায়ক গায়িকাকে মানুষ মনে রাখে। মেনকা সৌভাগ্যবতী, তাই একজন নর্তকী হয়েও জীবনে অনেক কিছু পেয়েছে। কিন্তু সবার ভাগ্য তো এতটা ভালো হয় না। তাই বাড়িতে লেখাপড়ার পাশাপাশি সঙ্গীত চর্চা ছিল উমার ধ্যান জ্ঞান। সঙ্গীত জগতে ক্রমশ উমার খ্যাতি ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল। জাহাঙ্গীর দাদুর সঙ্গে বিভিন্ন জলসায় গিয়ে রাগ প্রধান গান গেয়ে প্রচুর সুখ্যাতি পেতে লাগলো। এরকম কন্যা রত্নকে নিজের কাছে রাখতে পারছেন না, এ যে বড়ই আফসোস জমিদার প্রতাপ চৌধুরীর। মেয়েকে তাই কাছ থেকে দেখার জন্য কৃষ্ণনগরের জমিদার বাড়িতে প্রায়ই নানান অজুহাতে গানের জলসার আয়োজন করতেন। লখনৌ থেকে কন্যা উমা গান গাইতে আসতো, তখন দিন 15 থেকে যেত কৃষ্ণনগরে। এই সময়টা বিমলা দেবীর অগোচরে পিতা পুত্রীর মধ্যে অনেক জমানো অফুরন্ত কথা হতো, কিন্তু তাতে যেন পিতা পুত্রীর কারোরই আশ মিটত না। শেষে জমিদার প্রতাপ ঠিক করলেন উমাকে যদি কৃষ্ণনগরের কাছে পিঠে কোথাও বিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে আর চিন্তা থাকে না, যখন খুশি মেয়েকে দেখতে পাবেন। কিন্তু পরে আবার তার নিজের মনেই সায় দেয় না। বিয়ের পর কি আর উমা হুট করেই জমিদার বাড়িতে চলে আসতে পারবে? অপরদিকে উনি নিজে একজন জমিদার হয়ে উমার শ্বশুরবাড়ি ঘন ঘন যাবেন কি করে? তাই অনেক চিন্তা ভাবনা করে একটা স্থায়ী উপায় বের করলেন জমিদার প্রতাপ। 3 কুলে কেউ নেই এমন কোনো সুপাত্রে যদি সন্ধান পাওয়া যায় আর তার সঙ্গে যদি উমার বিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয়? আর সেই পাত্রকে যদি জমিদার বাড়ির কোনো এক বিশেষ পদে নিয়োগ করে দেওয়া যায় তাহলে উমা তার স্বামীর সঙ্গে জমিদার বাড়ির লাগোয়া কর্মচারীদের আবাসনে থাকতে পারবে। যদিও বিমলা দেবীর জন্য মেয়েকে জমিদার বাড়ির অন্দরমহলে রাখতে পারবেন না, মেয়েকে কর্মচারীদের আবাসনে থাকতে হবে, তবুও মেয়েকে সর্বদাই কাছ থেকে দেখতে পারবেন বরাবরের মতো। এটাই বা কম কিসে? মেয়ে জামাইয়ের জন্য না হয় আলাদা একটা খাস আবাসন গড়ে দেবেন। যেই ভাবা সেই কাজ। প্রতাপ চৌধুরী নিজেই উদ্যোগ নিয়ে খোঁজ খবর নিতে লাগলেন। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পাত্রের সন্ধান পাওয়া গেল। জমিদার প্রতাপ চৌধুরী ঠিক যেমনটি চাইছিলেন একেবারে ঠিক তেমনটাই। অত্যন্ত সৎ চরিত্রবান একটি অনাথ যুবকের সন্ধান পেলেন। ছেলেটি দেখতে শুনতে অপূর্ব, শ্রীকৃষ্ণের মতো অবয়ব, নাম তার কাঞ্চন। কৃষ্ণনগরের এক মৃৎশিল্পীর বাড়িতে মাটির মূর্তি বানানোর কাজ করে। যেবার কলেরা মহামারী আকার ধারণ করেছিল সেবার কাঞ্চনের বাবা মা দুজনেই কলেরায় আক্রান্ত হয়ে মারা যায়। অসহায় শিশু কাঞ্চন তখন আশ্রয় পায় একজন প্রতিবেশীর বাড়িতে। সেখানেই তার পড়াশোনা, সেখানেই সে মৃৎশিল্পের কারিগর হয়ে ওঠে। শুধু মৃৎশিল্প নয়, অসাধারণ তার হাতের আঁকা, সেসব যেন জীবন্ত চিত্র এক একটা।
শুভ কাজে আর বিলম্ব করা উচিত হবে না ভেবে কাঞ্চনকে দরবারে তলব করলেন জমিদার মশাই। কাঞ্চনের গুণপনার যথাযোগ্য সম্মান দিয়ে অবিলম্বে বিশিষ্ট চিত্রকর পদে নিয়োগ করলেন। কাঞ্চনের কাজ হলো জমিদার বংশের পূর্বপুরুষদের পূর্ণাঙ্গ মূর্তি তৈরি করা, তাদের বিভিন্ন ভঙ্গিমার পূর্ণাঙ্গ তৈলচিত্র অঙ্কন, আরও সেই সমস্ত কাজ যেগুলোতে কাঞ্চন পারদর্শী। উমার বিবাহের উদ্দেশ্যে কাঞ্চনকে জমিদার বাড়িতে নিয়োগ করা, কাঞ্চনকে উমার হবু স্বামী হিসেবে মেনে নেওয়া। প্রথম দিকে এসবে একটু অসুবিধা হয়েছিল মেনকা দেবীর। উমার বিয়ের ব্যাপারে প্রথম দিকে তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন, ভেবেছিলেন লখনৌতে কাছে পিঠে কোথাও উমার বিবাহ দেবেন। কিন্তু অন্যদিকে জন্মদাতা প্রতাপ চৌধুরীর কথা ভেবে শেষ পর্যন্ত এই বিবাহতে মত দিয়েছিলেন। উমাকে তো মেনকা দেবী এতগুলো বছর নিজের কাছে পেয়েছেন, বাবা হিসেবে প্রতাপ চৌধুরী তা পাননি। আর তাছাড়া মেয়েদেরকে তো সারা জীবন নিজের কাছে ধরে রাখা যায় না, একদিন না একদিন তাকে শ্বশুরবাড়ি চলে যেতেই হবে। সেক্ষেত্রে জন্মদাতার কাছে যদি উমা থাকতে পারে, এর থেকে ভালো আর কী বা হতে পারে। মেনকা দেবীর সম্মতি দানের মাস ছয়েকের মধ্যে খুব ধুমধাম করে উমার সঙ্গে কাঞ্চনের শুভ বিবাহ সম্পন্ন হলো। জমিদার বাড়ি সরগরম হয়ে উঠেছিল উৎসবের মেজাজে। বিবাহ বাসরে সেদিন নবদম্পতিকে আশীর্বাদ করতে উপস্থিত ছিলেন স্বয়ং মেনকা দেবী এবং জন্মদাতা শ্রী প্রতাপ চৌধুরী। কারোর প্রেম করে বিয়ে হয়, আবার কারোর বিয়ের পরে পরস্পরের প্রতি প্রেম হয়। নিজে দেখে শুনে কিংবা বাবা মার কথা শুনে বিয়েটা যেভাবেই হোক না কেন, স্বামী স্ত্রী যদি একে অপরের দোষ ত্রুটি ভুলে শুধু একে অন্যের ভালো গুণগুলো খুঁজে বের করে, তাহলে তাদের দাম্পত্য জীবনে সুখ অনিবার্য। উমা কাঞ্চনের বিবাহিত জীবনে তার ব্যতিক্রম হয়নি। কাঞ্চন একজন অনাথ সন্তান, সেটিকে মোটেই গুরুত্ব দেয়নি উমা, কারণ তার নিজের মা মেনকা জাহাঙ্গীর সাহেবের পালিতা কন্যা। অন্যদিকে বাবা প্রতাপ চৌধুরীকে সর্বসমক্ষে পিতা ডাকার অনুমতি সে পায়নি। সে তো নিজেই একজন অবৈধ সন্তান। পিতৃ পরিচয় না জেনে কাঞ্চন যে তাকে বিবাহে সম্মতি দিয়েছিল, এটাই স্বামীর প্রতি শ্রদ্ধা বাড়িয়ে তুলেছে উমার। কাঞ্চনেরও কোনো অভিযোগ নেই উমার সম্পর্কে, বরং উমাকে তার লক্ষ্মীমন্ত স্ত্রী বলে মনে হয়। কারণ উমার সাথে তার বিয়ে হবার পর থেকে জমিদার বাড়িতে, বিশেষ করে শ্রী প্রতাপ চৌধুরীর কাছে তার খাতির যত্ন যেন হঠাৎ বহুগুণ বেড়ে গেছে। এখন তাকে কদাচিৎ ছবি আঁকতে হয়, বেশিরভাগ সময়টা নায়েব মশাইয়ের খাতাপত্রের হিসেব মিলিয়ে দেখার দায়িত্ব দিয়েছেন জমিদার মশাই। উমার মতো রূপসী বিদুষী সঙ্গীতজ্ঞা নারী যে তার সহধর্মিণী হবে, একথা কাঞ্চন স্বপ্নেও ভাবেনি কোনোদিন। উমাও কি কখনো ভেবেছিল কাঞ্চনের মতো এত বড় একজন শিল্পীর সঙ্গে তার বিয়ে হবে? নেহাত তেমন প্রচার পায়নি তাই, নইলে তার স্বামীর নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়ত। কাঞ্চন যেন একটি প্রস্ফুটিত পদ্ম, পাকে পড়ে কচুরিপানার ঝোপের ভেতর হারিয়ে গিয়েছিল। জমিদার মশাই সেই পাক থেকে তাকে তুলে এনে উমার হাতে সঁপে দিয়েছেন। দুজনেই একে অপরের গুণপনায় এতটাই মুগ্ধ যে তাদের মধ্যে প্রেমের জোয়ার কখন যে ভাসিয়ে নিয়ে গেছে নিজেরাই তা টের পায়নি। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে উমার সুমধুর কণ্ঠে একটি গান না শুনলে কাঞ্চনের মন ভরে না। আবার এক একদিন মধ্যরাতে ঘুম থেকে উঠে পট রং তুলি নিয়ে বসে পড়ে কাঞ্চন। বিছানায় অঘোর ঘুমে আচ্ছন্ন উমার ছবি আঁকে রাত জেগে। সকালে ঘুম থেকে উঠে সেই আঁকা দেখে উমা বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যায়। এ তো কোনো হাতে আঁকা ছবি নয়, এ যেন আয়নায় তার নিজের প্রতিচ্ছবি। কাঞ্চন সারাদিন নায়েব মশাইয়ের সাথে কাজে ব্যস্ত থাকে। জমি জমার মামলা মোকদ্দমার কাজে কাঞ্চনকে মাঝে মধ্যে কাছারিতে হাজিরা দিতে যেতে হয়। দিনের শেষে সারাদিনের কাজের খুঁটিনাটি বিবরণ জমিদার মশাইয়ের কাছে পেশ করে। ওদিকে উমা রাতে শুতে যাওয়ার সময়টুকু বাদ দিয়ে সারাদিন জমিদার বাড়ির অন্দরমহলেই থাকে, পাচকে রান্নার কাজের দেখাশোনা করে। বিমলা দেবীর সঙ্গে উমার বেশ সখ্যতা গড়ে উঠেছে। সে বিমলা দেবীর চুল বেঁধে দেয়, গা হাত পা মালিশ করে দেয়। সন্তানহীনা বিমলা দেবীও উমাকে যেন সন্তান স্নেহে ভালোবেসে ফেলেছেন। সন্ধেবেলা কাঞ্চন যখন দপ্তরের কাজ শেষ করে হিসেব পেশ করতে দোতলার অলিন্দে আসে, উমাও তখন সেখানে গুটি গুটি পায়ে জমিদার মশাইয়ের পায়ের কাছে এসে বসে। কাঞ্চন হিসেবের খাতা পড়ে শোনায়, আর জমিদার মশাই আরাম কেদারায় আধশোয়া হয়ে গড়গড়ায় তামাক সেবন করতে করতে চোখ বন্ধ করে হিসেব শুনে যান। মাঝে মাঝে থামিয়ে দিয়ে কোথায় ভুল হলো ধরিয়ে দেন।
পরবর্তী কাজের নির্দেশ দেন। আবার কোনো কোনো দিন মেজাজ খারাপ থাকলে কাঞ্চনকে থামিয়ে দেন। আহ কাঞ্চন, রাখো তোমার হিসেবের খাতা। উমা, কোথায় গেলি মা? একটা গান ধরতো। সন্ধ্যা নেমে আসে, তানপুরার তার টেনে খালি গলায় ইমন কল্যাণ রাগের গান শোনায় উমা। সুরের মূর্ছনায় জমিদার প্রতাপ চৌধুরী চোখ বন্ধ করে গানে বুঁদ হয়ে যান। মাঝে মাঝে গানের তালে মৃদু মৃদু মাথা দোলান, আর অবাক হয়ে ভাবেন কি অপূর্ব কণ্ঠস্বর, আর কি মধুর সুর। আহা আহা। উমার বিবাহিত জীবন সুখে আহ্লাদে কানায় কানায় পরিপূর্ণ। সময় যে কোথা দিয়ে বয়ে যায় বোঝাই যায় না। দিনে রাতে মিলিয়ে 24 ঘন্টা যেন কম বলে মনে হয়। বছর ঘুরতে না ঘুরতে উমার শরীরে নতুন প্রাণের আগমন টের পাওয়া গেল। জানা গেল উমা মা হতে চলেছে। জমিদার প্রতাপ এবার দাদু হতে চলেছেন। সেই সুসংবাদ পেয়ে তিনি রীতিমতো উত্তেজিত উচ্ছ্বসিত। তার মনে প্রায়শ্চিত্ত করার সুপ্ত বাসনা আবার মাথা চাড়া দিয়ে ওঠে। প্রেয়সী মেনকাকে তিনি স্ত্রী মর্যাদা দিতে পারেননি, নিজের ঔরসজাত উমাকে কন্যার অধিকার দিতে পারেননি। এইবার ভগবান মুখ তুলে চেয়েছেন, এই অপরাধের প্রায়শ্চিত্ত করার সুযোগ করে দিয়েছেন। উমার সন্তানকে তিনি যে কোনো প্রকারে এই চৌধুরী জমিদার বংশের পরবর্তী উত্তরাধিকারী করে দিয়ে যাবেন, এটাই তার অঙ্গীকার। নিজের কাছে নিজেই শপথ করে নেন, কিন্তু কোনো পথ খুঁজে পান না। লোক সমাজে এবং সর্বোপরি বৈধ স্ত্রী বিমলার কাছে কি জবাবদিহি করবেন? কিসের অধিকারে উমার সন্তানকে তিনি এত বড় অধিকার দিয়ে দিলেন? এই ভাবনা তাকে কুড়ে কুড়ে খায়। বড়ই দুশ্চিন্তায় রয়েছেন জমিদার মশাই। জমিদার বাড়িতে ঠাকুর চাকর দাস দাসীর অভাব নেই। কোনো কাজই বিমলা দেবীকে করতে হয় না। শুধু যেটা নেই সেটা হলো কথা বলার সাথী। একটি সন্তান থাকলেও বিমলা দেবীর সময় কেটে যেত সন্তানের দেখভালে। সেই অভাব পূরণ করেছে উমা। নিজের কন্যার মতো উমাকে স্নেহ করেন বিমলা দেবী। মাতৃত্বের আস্বাদ কেমন হয় সে অভিজ্ঞতা তার নেই। তাই উমার সন্তান সম্ভাবনার সুসংবাদ তার কানে পৌঁছতেই তিনি অত্যন্ত আনন্দিত হয়ে একটি সোনার হার পরিয়ে দিলেন উমার গলায়। সন্তানের মা হবার হার স্বীকার করেছেন বহু বছর আগেই। বহু চেষ্টা করেছেন, বহু পুজো আচ্চা, বহু মানত তাবিজ কবচ পড়েছেন। কোনো কিছু হয়নি। উমা তো ঘরের বহুর মতো, নিজের মেয়ের মতো। ঘরে একটি বাচ্চা আসছে, জমিদার বাড়ি ঝলমল করবে। ছোট বাচ্চা ছোট ছোট পায়ে টলমল করে হাঁটবে, কি আনন্দ! তার নাম কি রাখা হবে? ছেলে হবে না মেয়ে হবে? এসব নিয়ে রোজ জল্পনা কল্পনা আলোচনা চলে উমার সাথে সারা দুপুর জুড়ে। প্রসব পূর্ববর্তী সময় হবু মায়েদের কি কি করতে হয় আর কি কি করতে নেই নিজের অভিজ্ঞতা না থাকলেও বিমলা দেবী যেটুকু শুনে জেনেছেন তাই উমাকে পরামর্শ দিয়ে চলেছেন। তিনি সদা ব্যস্ত উমার দেখভালে। কবরেজ মশাই পরীক্ষা নিরীক্ষা করে জানিয়ে দিয়েছেন হবু মা এবং আসন্ন সন্তান দুজনে সুস্থ স্বাভাবিক রয়েছেন। এখন আর লখনৌতে তার করে সংবাদ আদান প্রদান করতে হয় না। জমিদার বাড়িতে এবং মেনকা দেবীর বাড়িতে টেলিফোন সংযোগ স্থাপন করা হয়েছে। মেনকা দেবী টেলিফোনের তেমন কোনো প্রয়োজন ছিল না। কাকেই বা তিনি ফোন করবেন? জমিদার প্রতাপের আনুকূল্যে টেলিফোন বসানো হয়েছে মেনকা দেবীর বিছানার পাশে। রোজ দুজনের কথা হয়, মা মেয়ের কথা হয়। উমার সন্তান সম্ভাবনার সুসংবাদ পেয়ে মেনকা দেবী একদিকে যেরকম ভীষণ খুশি হয়েছিলেন, অপরদিকে অত্যন্ত বিরক্ত ও হয়েছিলেন এটা জানতে পেরে যে বিমলা দেবী সন্তান সম্ভবার দেখভালের দায়িত্বে রয়েছেন। বেঁকে বসলেন মেনকা দেবী। ওনার একটাই বক্তব্য, বিমলা দেবীর মা হওয়ার পূর্ব অভিজ্ঞতা নাই। তিনি উমার এবং আসন্ন সন্তানের দেখভাল ঠিকমতো করতে পারবেন না। মা হওয়া কি মুখের কথা? এত বড় গুরু দায়িত্ব পালন বিমলা দেবীর পক্ষে সম্ভব নয়। অতএব অবিলম্বে যেন উমাকে লখনৌ পাঠিয়ে দেওয়া হয়। উমার সন্তান লখনৌয়ের মাটিতে ভূমিষ্ঠ হবে, কৃষ্ণনগরে নয়। অনেক অনুরোধ উপরোধ করেও মেনকা দেবীর সিদ্ধান্ত থেকে তাকে টলানো যায়নি। মেনকা দেবী তার যুক্তিতে অনড়। পরিষ্কার ভাষায় জানিয়ে দেন তিনি কোনো নতুন কথা বলছেন না। মেয়েরা গর্ভ সঞ্চারিত হবার পর তার বাপের বাড়িতে চলে যায়, প্রসবের পর আবার শ্বশুর বাড়িতে ফিরে আসে। এটাই তো চিরাচরিত প্রথা, যুগ যুগ ধরে চলে আসছে। তাহলে উমার বেলায় এর ব্যতিক্রম হবে কেন? প্রখর বুদ্ধিমান শ্রী প্রতাপ চৌধুরী মেনে নিলেন মেনকা দেবীর অকাট্য যুক্তি। তিনি জানিয়ে দিলেন মেনকা দেবী যথার্থই বলেছেন, আর ঠিক সেই কারণেই উমার কৃষ্ণনগরে থাকা উচিত, যেহেতু কৃষ্ণনগরেই উমার বাপের বাড়ি। মেয়েরা গর্ভাবস্থায় বাপের বাড়িতে থাকে, মায়ের বাড়িতে নয়। তাই উমার লখনৌতে যাওয়া হবে না, উমা কৃষ্ণনগরেই থাকবে।
কিন্তু এত সহজে হার মানার পাত্রী নন মেনকা দেবী। পাল্টা যুক্তি দিয়ে জানিয়ে দেন জমিদার শ্রী প্রতাপ চৌধুরী কি সর্বসমক্ষে উমার পিতৃত্বের দায় স্বীকার করেছেন? মেনকা দেবীকে কি উনি স্ত্রীর স্বীকৃতি দিয়েছেন? জমিদারদের মধ্যে বহু বিবাহ প্রথা চালু রয়েছে, উনি চাইলে সেই স্বীকৃতি মেনকা দেবীকে অনায়াসে দিতে পারতেন। তার সত্ত্বেও লোক সমাজে নিজের ভালো মানুষই দেখানোর জন্য সমস্ত দায় অস্বীকার করেছেন। তাই এই বিষয়ে জমিদার মশাইয়ের অন্তত কথা বলার কোনো অধিকার নাই। স্বভাবতই সেদিন টেলিফোনে এরপর আর কোনো সদুত্তর তিনি পারেননি জমিদার প্রতাপ চৌধুরী। হঠাৎ একদিন সকালে কোনো আগাম সংবাদ না জানিয়ে মেনকা দেবী একাই কৃষ্ণনগরে সশরীরে মেয়ের কাছে এসে উপস্থিত। মেয়ে উমাকে তিনি নিয়ে যেতে এসেছেন। পরদিন সকালের ফিরতি ট্রেন ধরে লখনৌ ফিরে যাবেন। বিমলা দেবীর শত অনুরোধ, জমিদার প্রতাপের সঙ্গে মতবিরোধ সত্ত্বেও মেনকা দেবী তার সিদ্ধান্তে অটল। অবশেষে জমিদার মশাই মেনকাকে একান্তে ডেকে নিয়ে গিয়ে রুদ্ধদ্বার কক্ষে তার কিছু গোপন অভিসন্ধির কথা ব্যক্ত করলেন। জানালেন তিনি উমাকে কন্যার স্বীকৃতি, মেনকাকে স্ত্রীর স্বীকৃতি দিতে পারেননি বলে তিনি সত্যি খুব দুঃখিত এবং অনুতপ্ত। আসলে পিতা রাজেন্দ্র চৌধুরী রাশভারী ব্যক্তিত্বের সামনে নিজের মনোবাসনা ব্যক্ত করার স্পর্ধা ওনার সেই বয়সে ছিল না। পিতার প্রতি তার ছিল ভয় মিশ্রিত শ্রদ্ধা, আর সেই কারণে তিনি পিতৃ আজ্ঞা পালন করতে এক প্রকার বাধ্য হয়েছিলেন। যা হওয়ার তা তো হয়েইছে, সেই ভুলের আর পুনরাবৃত্তি হবে না। পিতৃবিয়োগের পর এই জমিদার বাড়ির এখন সর্বময় কর্তা শ্রী প্রতাপ চৌধুরী। তিনি নিজে কথা দিচ্ছেন উমার আসন্ন সন্তানকে এই জমিদার বাড়ির উত্তরাধিকারী করে নিয়ে যাবেন। মেনকা যেন উমাকে নিয়ে চলে না যায়। মেনকা দেবী আর মৌখিক প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন না। প্রতাপ চৌধুরী যে পরে তার কথা রাখবেন তার নিশ্চয়তা কোথায়? যে কারণেই হোক না কেন, এটা তো অস্বীকার করার উপায় নেই। অতীতেও শ্রী প্রতাপ চৌধুরী তার কথার খেলাপ করেছেন। অতএব মেনকা দেবী তার সিদ্ধান্ত বদল করবেন না। উমাকে নিয়ে তবেই যাবেন এখান থেকে। মেনকা দেবীর এরকম অনমনীয় মনোভাব লক্ষ্য করে শ্রী প্রতাপ চৌধুরী এবার মোক্ষম চাল চাললেন। প্রকাশ করে দিলেন এত বছরের গোপন সত্যিটা। মেনকা দেবীকে পাল্টা প্রশ্ন করে জানতে চাইলেন ওনার স্ত্রী বিমলা কেন মা হতে পারল না। একথা কি মেনকার কখনো মনে হয়নি? শারীরিকভাবে প্রতাপ চৌধুরী কতখানি সক্ষম সেটা নিশ্চয়ই মেনকা ভুলে যায়নি। প্রতাপ চৌধুরী যে অক্ষম নন তার জলজ্যান্ত প্রমাণ উমা। বিমলার মা হতে না পারার কারণ কোনো শারীরিক জটিলতা নয়, কোনো দুর্ভাগ্য নয়, বরং উমার সন্তানের সৌভাগ্য নিশ্চিত করতে বিমলার মা হওয়ার কামনা বাসনা তিনি স্বহস্তে সমূলে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। যদি মেনকা দেবী এই বক্তব্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে চান, তাহলে মেনকা দেবী লখনৌতে ফিরে গিয়ে সেই কবিরাজের সঙ্গে দেখা করতে পারেন যে কবিরাজের চিকিৎসায় জমিদার প্রতাপ যক্ষা রোগ থেকে মুক্তি পেয়েছিলেন। সেই কবিরাজ জবাব দেবেন। কতগুলি স্বর্ণ মুদ্রার বিনিময়ে তিনি অত্যন্ত কার্যকারী দুর্মূল্য গর্ভধারণ রোধকারী ঔষধ তুলে দিয়েছিলেন প্রতাপ চৌধুরীর হাতে। জমিদার প্রতাপের কাছ থেকে এরকম কথা শোনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না মেনকা দেবী। তিনি স্তম্ভিত বাকরুদ্ধ। এও কি সম্ভব? দ্বৈত অনুভূতি গ্রাস করে মেনকা দেবীর মনে। একদিকে নিষ্ঠুর প্রতাপ চৌধুরীর প্রতি ঘৃণা, আবার অপরদিকে মেনকা দেবীর প্রতি জমিদার প্রতাপের তীব্র ভালোবাসা, দায়বদ্ধতা। এই দুইয়ের দ্বন্দ্ব কাটিয়ে বহু টানাপোড়েনের অবশেষে ঘৃণার ঊর্ধ্বে ভালোবাসার জয় হয়। অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন মেনকা দেবী। আনন্দে আবেগের আতিশয্যে থরথর করে কেঁপে ওঠেন। রুদ্ধদ্বার কক্ষে বহু বছর পর ঝাঁপিয়ে পড়েন প্রতাপ চৌধুরীর প্রশস্ত বক্ষে। নিজেকে সঁপে দেন প্রেমিকের বাহুবন্ধনে। মেনকা দেবীর দু চোখ বেয়ে নেমে আসে জলের ধারা। না বুঝে না জেনে কত কটু কথা বলে ফেলেছেন বলে বারংবার দুঃখ প্রকাশ করতে থাকেন। বেশ কিছুক্ষণ নীরবতা সে নিভৃত কক্ষ জুড়ে। একটু শান্ত হওয়ার পর জমিদার মশাই সিন্দুক খুলে বের করেন সরকারি মোহর দেওয়া কাগজ। সেই কাগজের ফাঁকা পাতায় নিচের দিকে স্বাক্ষর করলেন। বললেন উমার সন্তান পুত্র হবে না কন্যা হবে তা তো জানা নেই, তার কি নাম নির্ধারণ করা হবে তাও জানা নাই। তাই এই ফাঁকা সাদা অংশে উমার সন্তানের নাম বসিয়ে নিলেই চলবে। জমিদার প্রতাপ চৌধুরীর মৃত্যুর পর উমার সন্তান এই জমিদার বংশের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিকানা পাবে। এই বলে সরকারি মোহর দেওয়া স্বাক্ষরিত সাদা কাগজটি মেনকা দেবীর হাতে তুলে দিলেন শ্রী প্রতাপ চৌধুরী। বিস্ময়ে আনন্দে মেনকা দেবীর দুটি হাত তখন থরথর করে কাঁপছে। শেষ পর্যন্ত তবে স্বীকৃতি পেলেন।
স্ত্রী হিসেবে না হোক, যাকে তিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, সেই উমার সন্তান হতে চলেছে এই জমিদার বংশের পরবর্তী উত্তরাধিকারী। সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলেন তিনি। আর কোনো ক্ষোভ নেই মনে। এই পাওয়াটা কি কোনো কম পাওয়া? জমিদার প্রতাপ চৌধুরীর মুখের কথায় অবিশ্বাস করা মোটেই উচিত হয়নি। অত্যন্ত অপরাধ করা হয়েছে। জমিদার প্রতাপকে সন্দেহ করে মেনকা দেবী মনে মনে অনুতাপ করতে থাকেন। তাই তৎক্ষণাৎ সেই কাগজটি পুনরায় ফিরিয়ে দিলেন জমিদার মহাশয়ের হাতে। ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করে বললেন, মেনকা দেবী চান জমিদার প্রতাপ শতায়ু হন। এই মুহূর্তে এই কাগজের কোনো প্রয়োজন নাই। ওনার মুখের কথাই যথেষ্ট। আগে উমার সন্তান পৃথিবীর বুকে আসুক, বড় হোক। জমিদার প্রতাপের অবর্তমানে সেদিন সেই সন্তানের সুরক্ষিত ভবিষ্যতের প্রয়োজনে এই কাগজটি না হয় সেদিন আত্মপ্রকাশ করবে। আপাতত এটি এই সিন্ধুকে গুপ্ত থাকুক, লোকচক্ষুর অন্তরালে। মেনকা দেবী ফিরে গেলেন লখনৌতে। তবে যাওয়ার আগে প্রতিশ্রুতি আদায় করে নিয়ে গেলেন যে উমার তো সবে 3 মাস চলছে, আর 3 মাস না হয় কৃষ্ণনগরে থাকুক, তারপর যেন উমাকে অবশ্যই লখনৌতে পাঠিয়ে দেওয়া হয়। এই প্রস্তাবে আর আপত্তি তোলেননি জমিদার প্রতাপ। ঠিক আছে, মা হিসেবে মেনকা দেবীর এটুকুই চাওয়ার। শেষের কটা মাস মেয়েকে নিজের কাছে রাখার অধিকার তার নিশ্চয়ই আছে। একটু একটু করে একটি ছোট্ট প্রাণ বেড়ে উঠতে লাগলো উমার শরীরে। টাটকা ফলমূল, ঘরের গোয়ালের গরুর খাঁটি দুধ, ঘি, এছাড়া উমা যা যা খেতে চায় সবই মুখের সামনে এনে হাজির করে সেবা দাসী। জমিদার মশাইয়ের কড়া নির্দেশ, উমা মায়ের যত্নের যেন কোনো রকম খামতি না হয়। দেখতে দেখতে 6 মাস অতিক্রান্ত। জমিদার প্রতাপের 7 কন্যা উমার সাধভক্ষণ অনুষ্ঠান খুব ঘটা করে করবেন। কৃষ্ণনগরে যেটি 7 নামে পরিচিত, লখনৌতে সেটি গোদভরাই নামে পরিচিত। কেউ কেউ আবার এই সাধভক্ষণ অনুষ্ঠানটিকে সীমন্তনয়ন আখ্যা দিয়ে থাকেন। সীমন্তনয়ন শব্দটির অর্থ সিথি তুলে দেওয়া, অর্থাৎ এই সময় থেকে প্রসবকাল পর্যন্ত গর্ভবতী মাকে সমস্ত প্রকার প্রসাধন বর্জিত অবস্থায় থাকতে হয়। জমিদার চৌধুরী পরিবারে সাধভক্ষণ এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। অনেক রীতিনীতি, অনেক উপাচার, অনেক নিয়ম নিষ্ঠা মেনে পালন করা হয়ে থাকে। গর্ভাবস্থায় 7ম মাসে এটি পালিত হয়। এই সমস্ত উপাচার উমার বেলায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল বিমলা দেবীর আন্তরিক তদারকিতে। মেনকা দেবী সেই সময় জ্বরে কাবু হয়ে পড়েন, তাই তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। টেলিফোনে জানিয়ে দেন গোদভরাই অনুষ্ঠান শেষ হয়ে গেলে অবিলম্বে যেন উমাকে লখনৌ পাঠিয়ে দেওয়া হয়। উমার প্রথমবার সাধভক্ষণ, তার জন্য এত আয়োজন দেখে সে আনন্দিত, বিস্মিত। এই অনুষ্ঠানে প্রথমেই গর্ভবতী মাকে স্নান করানো হয়, তারপর নতুন বস্ত্র পরিয়ে খেতে বসানো হয়। তার ইচ্ছা অনুযায়ী সমস্ত খাবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা হয়। তার আগে পুরোহিত মশাই হোমযজ্ঞ করেন। হোম শেষ হলে শুরু হয় সীমন্তনয়ন পর্ব। গর্ভবতী মায়ের স্বামীর দ্বারা মন্ত্রপুত শ্বেত ও পীত সর্ষে ঔষধি হিসেবে বেঁধে দেওয়া হয় গর্ভবতী মায়ের আঁচলে। সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়ে যাতে নির্বিঘ্নে সবকিছু হয়, সেই কারণেই এই প্রার্থনা। কৃষ্ণনগরের অন্যান্য পরিবারে 5 মাসে সাধ দেওয়া হয়। গর্ভবতী মাকে পঞ্চামৃত খাওয়ানো হয়। পঞ্চামৃত অর্থাৎ দুধ, কলা, ঘি, মধু, দই। এছাড়া 5 রকম ফল, 5 রকম মিষ্টি, পঞ্চব্যঞ্জন সহ অন্ন ভোজন করানো হয়। লোকবিশ্বাস, পঞ্চামৃত খাওয়ালে নিখুঁত হয় গর্ভস্থ সন্তান। জমিদার পরিবারের রীতি অবশ্য একটু আলাদা। এখানে 7ম মাসে সপ্তব্যঞ্জন সহকারে সাধভক্ষণ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের সময় গর্ভবতী মায়ের সামনে 2টি পৃথক পাত্রে নোড়া ও প্রদীপ রাখা হয়। কাপড় দিয়ে ঢাকা পাত্রদ্বয়ের মধ্যে গর্ভবতী মা প্রদীপের পাত্রটি খুললে কন্যা সন্তান এবং নোড়ার পাত্রটি খুললে পুত্র সন্তান হবে, এমনই লোকবিশ্বাস। যদিও এটির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, কারণ গর্ভস্থ সন্তানের লিঙ্গ 7ম মাসের বহু পূর্বে নির্ধারিত হয়ে থাকে। এই বিশেষ দিনটিতে হরেক রকমের পিঠা তৈয়ারি করা হয় জমিদার বাড়িতে। সবচেয়ে প্রচলিত হলো ভেজা পিঠা। চালের গুঁড়া দিয়ে বানানো এই পিঠার মধ্যে কয়েকটি লম্বাকৃতি আর কয়েকটি গোলাকৃতি পিঠা বানিয়ে সেগুলি গুড় আর দুধ দিয়ে বানানো শিরায় ভেজানো হয়, তাই এর নাম ভেজা পিঠা। চোখ বাঁধা অবস্থায় প্রসূতি যদি প্রথম দফায় চামচে করে লম্বাকৃতি পিঠা তোলে, তাহলে পুত্র সন্তান জন্ম নেবে, আর যদি গোলাকৃতি পিঠা তুলে নেয় তাহলে কন্যা সন্তান জন্ম নেবে, এমনটাই ধারণা। আসলে এগুলো এক একটি নিছক মজার খেলা।
কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই, তবু এই সমস্ত উপাচার মেনে খুব আনন্দের সাথে উমার সাধভক্ষণ অনুষ্ঠান সমাপ্ত হলো। কন্যা স্নেহে অন্ধ পিতা প্রতাপ চৌধুরীর মন সায় দেয় না মেয়েকে ছেড়ে থাকতে। নানান অছিলায় আরও কিছুদিন নিজের কাছে উমাকে আটকে রাখার চেষ্টা করলেন, কিন্তু শেষে হার মানতে বাধ্য হলেন মেনকা দেবীর ক্রমাগত তাগাদায়। উমার এবার বিদায় নেবার পালা। উমা যাবে মায়ের বাড়ি। জমিদার প্রতাপের নির্দেশে অভিমন্যু গাড়ি নিয়ে উমার কাঞ্চনকে স্টেশনে পৌঁছে দিয়ে গেল। জমিদার প্রতাপের মন বিষণ্ণ। যাবার সময় আশীর্বাদ করে বললেন, সন্তান ভূমিষ্ঠ হবার সংবাদ পাওয়া মাত্র তিনি লখনৌ রওনা দেবেন। কাঞ্চনকে নির্দেশ দিলেন রাস্তায় উমার যেন কোনো প্রকার অযত্ন না হয়। সাবধানে নিরাপদে উমাকে মেনকা দেবীর কাছে পৌঁছে দিয়ে কাঞ্চন যথাশীঘ্র সম্ভব যেন কৃষ্ণনগরে ফিরে আসে। মোকদ্দমার তারিখ সন্নিকটে। কাছারিতে কাঞ্চনের উপস্থিতি প্রয়োজন। মাথা নেড়ে সম্মতি জানিয়ে জমিদার প্রতাপের পায়ে হাত দিয়ে প্রণাম করে উমাকে সাথে নিয়ে বিদায় নিল কাঞ্চন। একরাশ বাষ্প ছেড়ে কৃষ্ণনগর থেকে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা হয়ে গেল কয়লাচালিত রেলগাড়ি। কিন্তু এত ঘটা করে উমার সাধভক্ষণ অনুষ্ঠান, এত মানুষের আশীর্বাদ, এত মানুষের শুভ কামনা, সবই বুঝি বিফলে গেল? সুদীর্ঘ পথ যাত্রার পর অবশেষে রেলগাড়ি এসে থামল লখনৌ স্টেশনে। রেল স্টেশনে সেদিন লোকে লোকারণ্য, বিপুল জনসমাগম। ওই দিন কোনো স্থানীয় উৎসব ছিল সম্ভবত। একদল মানুষ রেলগাড়িতে তাড়াতাড়ি চড়তে চায়, আর অপরদিকে একদল মানুষ তড়িঘড়ি নামতে চায়। অসহনীয় ধাক্কাধাক্কির ঠেলায় কাঞ্চন ও উমা একে অপরের থেকে নিজেদের অজান্তে বিচ্ছিন্ন হয়ে গেল। ভিড়ের ঠেলায় উমা নামতে গিয়ে হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ল রেল লাইনের উপর। সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন উমাকে ধরাধরি করে তুলে এনে শুইয়ে দিল স্টেশনে যাত্রীদের প্রতীক্ষালয়ে। বাহিরের চোট বিশেষ দেখা গেল না, কিন্তু ভিতরে ভিতরে যে কত বড় অপূরণীয় ক্ষতি হয়ে গেল সেটি টের পাওয়া গেল অনেক পরে। কোনো মতে উমাকে ঘোড়াগাড়িতে তুলে নিয়ে কাঞ্চন এসে পৌঁছালো মেনকা দেবীর বাড়িতে। উমা তখন খানিকটা সুস্থ বোধ করছে। সামান্য কাটা ছড়া ছাড়া আঘাতের তেমন চিহ্ন নাই। দুটো দিন লখনৌতে কাটিয়ে মেনকা দেবীর কাছ থেকে বিদায় নিয়ে কাঞ্চন রওনা দিল কৃষ্ণনগরের উদ্দেশ্যে। তার ঠিক একদিন পর লখনৌয়ের কবিরাজ মশাই উমাকে পরীক্ষা করে জানিয়ে দিলেন, উমার অভ্যন্তরীণ আঘাত অত্যন্ত গুরুতর। গর্ভস্থ সন্তানের নড়াচড়া বন্ধ হয়ে গেছে। আসন্ন সন্তানকে বাঁচাতে অবিলম্বে অস্ত্রোপচার প্রয়োজন। এ দুঃসংবাদ শুনে তো তখন মাথায় আকাশ ভেঙে পড়ে মেনকা দেবীর। কাঞ্চন রওনা হয়ে গেছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। পালক পিতা বৃদ্ধ জাহাঙ্গীর এই দুর্যোগ কি করে একা সামলাবেন? কেন যে উমাকে লখনৌ আনার জন্য জেদ করেছিলেন, নিজেই নিজেকে দুষতে থাকেন। অবিলম্বে এই সংবাদ জানানো প্রয়োজন জমিদার প্রতাপকে। গভীর রাতে টেলিফোনের ঘণ্টিতে ঘুম ভেঙে গেল জমিদার মশাইয়ের। সমস্ত ঘটনা মেনকা দেবীর কাছ থেকে শুনে আঁতকে ওঠেন তিনি। অস্থির হয়ে ঘরে পায়চারি করতে থাকেন। কিছু একটা করতে হবে, আর বেশি সময় নষ্ট না করে তক্ষুনি লখনৌ যাবার প্রস্তুতি নিয়ে নিলেন। ভোরের আলো ফুটে সূর্যোদয় হওয়া মাত্র কাউকে কিছু না জানিয়ে শুধু অভিমন্যুকে ডেকে পাঠালেন। বললেন মোটর গাড়ি বের করতে, উনি এক্ষুনি স্টেশনে যাবেন, তাকে লখনৌ যেতে হবে। যাওয়ার আগে নির্দেশ দিয়ে গেলেন ওই অকর্মণ্য অপদার্থ কাঞ্চনকে কড়া শাস্তি দিতে। কাঞ্চন ফেরা মাত্র লোকচক্ষুর আড়ালে কাঞ্চনকে যেন গুম ঘরে ঢুকিয়ে দেওয়া হয়, কাকপক্ষীও যেন টের না পায়। সকালে প্রথম যে রেলগাড়িতে জমিদার প্রতাপ রওনা দিলেন, সেই গাড়িটি শিয়ালদহ থেকে কৃষ্ণনগর এসেছিলেন। এবার আবার শিয়ালদহের দিকে রওনা দেবে। ঘটনাচক্রে সেই রেলগাড়িতেই কাঞ্চন শিয়ালদহ থেকে কৃষ্ণনগরে এসে পৌঁছায়। সৌভাগ্য এটাই যে জমিদার মশাইয়ের সাথে তার মুখোমুখি সাক্ষাৎ ঘটে নাই। প্রতাপ চৌধুরীর তখন যা মানসিক অবস্থা, সাক্ষাৎ ঘটলে কাঞ্চনকে তিনি সহস্তে খুন করে বসতেন। জমিদার মশাইকে রেলগাড়িতে তুলে দিয়ে ফেরার সময় কাঞ্চনকে দেখতে পেয়ে যায় অভিমন্যু। কাঞ্চন তখন একাই হেঁটে চলেছে জমিদার বাড়ির দিকে। অভিমন্যু তাকে ডেকে মোটর গাড়িতে তুলে এনে বসালো। কাঞ্চনের কাছে সম্পূর্ণ গোপন করে গেল যে এই রেলগাড়িতে চড়েই জমিদার মশাই এই মাত্র লখনৌ রওনা দিলেন। মিথ্যেই বলল। এইদিকে হঠাৎ একটি জরুরি কাজে আসতে হয়েছিল, তা ভালোই হলো কাঞ্চনের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। জমিদার বাড়িতে মোটর গাড়ি পৌঁছানো মাত্র জমিদার প্রতাপের পোষা লেঠেল অভিমন্যুর নির্দেশে কাঞ্চনকে পিছ মোড়া করে বেঁধে টেনে হিচড়ে বাড়ির একেবারে শেষ সীমানায় আগাছায় ভরা ঝোপের আড়ালে মাটির তলায় সুরঙ্গে অবস্থিত অন্ধকার গুম ঘরে নিক্ষেপ করল। গুম ঘরটি মাটির বেশ খানিকটা নিচে। স্যাঁতসেঁতে অন্ধকার তিনখানা ঘর। ঘর তো নয়, কুঠুরি বলা চলে।
শত্রুপক্ষের গুপ্তচর হাতে নাতে ধরা পড়লে কিংবা গুরুতর অপরাধী দাগী আসামি দোষী সাব্যস্ত হলে তাদের কঠিন শাস্তি দেওয়ার জন্য এই গুমঘর বানানো হয়েছিল। সুড়ঙ্গের মুখে ভীষণ মজবুত শক্ত লোহার দরজা, তাতে মস্ত বড় তালা ঝোলানো থাকে। প্রকৃতির ডাকে সাড়া দিতে হলে চতুর্থ কুঠুরিতে সে ব্যবস্থা আছে, তবে সেখানে জলের কোনো বন্দোবস্ত নেই। সুড়ঙ্গের ভিতর গুমোট আবহাওয়া, বাতাস চলাচলের অনুপযোগী। একটি দড়ির সিঁড়ি ওপর থেকে নিচে নেমে গেছে, ওটা ধরে ওঠানামা করতে হয়। গুম ঘরে সূর্যের আলো প্রবেশ করে না বললেই চলে। ঠিক দুপুরে সূর্য যখন মধ্য গগনে, তখন অল্প আলো রেখা প্রবেশ করে, তাও অল্প সময়ের জন্য। ঝোপঝাড় গাছপালায় ছায়ায় সামান্যই পাওয়া যায় সূর্যের কিরণ। জমিদার প্রতাপের লেঠেল আর বিশ্বস্ত প্রহরী কাঞ্চনকে গুম ঘরে নামিয়ে দিয়ে জল ভরা একটি মাটির কুজো দিয়ে গেল, সাথে কিছু ছাতু আর গুড়। ওই এক কুজো জল দিয়েই সারাদিনের জলের চাহিদা মেটাতে হবে। 3টি কুঠুরির মধ্যে আর কেউ নেই, সবগুলোই ফাঁকা। একটি কুঠুরিতে কাঞ্চনকে ওরা জোর করে ঢুকিয়ে দিল, গলা ধাক্কা দিয়ে। তারপর বাইরে থেকে লোহার দরজায় তালা দিয়ে বলল, পরদিন আবার আসবে জল আর ছাতু নিয়ে। কাঞ্চনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে দড়ির সিঁড়িটা তুলে নিয়ে ওরা চলে গেল। বুক চিরে কান্না বেরিয়ে আসে কাঞ্চনের। এই অন্ধকূপ থেকে বেরোবার কোনো রাস্তা খুঁজে পায় না। বামন হয়ে চাঁদ ধরার স্বাদ হয়েছিল, তার শাস্তি পাচ্ছে এখন। নিজেই নিজেকে প্রশ্ন করে, তার কি দোষ? সে তো উমাকে বিয়ে করবে বলে আসেনি। নিজের কাজ নিয়ে সে ভালোই ছিল। মাটির মূর্তি গড়ত, ছবি আঁকত, তাই নিয়েই বেশ ছিল। কিসের অপরাধে যে তাকে গুম করে বন্দি করা হলো? ভেবে কোনো কুল কিনারা করতে পারে না কাঞ্চন। এই দমবন্ধ করা পরিবেশে সে বুঝি মারাই যাবে? উমার আঘাত নেহাত দুর্ঘটনা বই তো নয়। উমার দুর্ঘটনার জন্য কি তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে? উমার আঘাতে কাঞ্চনের মনে কি কোনো কষ্ট হয়নি? কোনো আঘাত পায়নি সে? তাহলে না, এর উত্তর জানতে হবে। কি অপরাধে তাকে এত বড় শাস্তি দেওয়া হলো? ছাতু গুড় যেমনকার তেমনই পড়ে আছে, সেসব কাঞ্চন ছুঁয়েও দেখেনি, গেলাসও দিয়ে যায়নি। মাথার ওপর কুজো তুলে ঢকঢক করে খানিক জল খেয়ে গুম ঘরের দেওয়ালে পিঠ দিয়ে বসে আছে কাঞ্চন। বাইরের জগৎ থেকে সে সম্পূর্ণ বিচ্ছিন্ন। সময় কত? দিন না রাত্রি? কিছুই বোঝার উপায় নাই। দু চোখের পাতা এক করতে পারে না সে। তার শুধুই উমার কথা মনে পড়ে। উমা এখন কেমন আছে? আর তো মাত্র 2 মাস, তারপর উমা মা হবে, আর সে নিজে বাবা হবে। কিন্তু সে যে এখানে বন্দি, এই খবরটা যদি উমা না পায়, যদিও এখান থেকে কোনোদিনই আর উদ্ধার না পায়, তাহলে তো তাকে এখানেই পচে মরতে হবে। নিজের সন্তানের মুখ দর্শন পর্যন্ত করতে পারবে না। তার নিজের সন্তান, তার জন্মদাতার মুখ দেখতে পাবে না। রাগে দুঃখে হতাশায় 2 চোখ বেয়ে জল পড়ে কাঞ্চনের। কতক্ষণ যে এভাবে কেটে গেছে কোনো হুঁশ নেই। 1 দিন নাকি 2 দিন। হঠাৎ মানুষের গলার আওয়াজ শুনে কাঞ্চন সচকিত হয়ে ওঠে। তাহলে কি কেউ আসছে তাকে মুক্তি দিতে? 24 ঘন্টা কেটে গেছে, সে খবর কাঞ্চন জানে না। প্রহরী তালা খুলে জল আর 1 ঠোঙা ছাতু এনে দিল। গতকাল কাঞ্চন কিছুই খায়নি দেখে বলে, জমিদার সাহেব লখনৌ থেকে না ফেরা পর্যন্ত কাঞ্চনকে এখানে বন্দি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উনি ফিরে এসে বিচার দেবেন। ততদিন যদি কাঞ্চন কিছু খাবো না বলে জেদ ধরে বসে থাকে, তাহলে নিজের বিপদ নিজেই ডেকে আনবে। এটা যত তাড়াতাড়ি কাঞ্চন বুঝতে পারবে, সেটাই কাঞ্চনের জন্য মঙ্গল। প্রহরীর কথা শুনে হতবাক হয়ে যায় কাঞ্চন। এই তো সবে তো লখনৌ থেকে ফিরল, এরই মধ্যে জমিদার মশাই কখন আবার লখনৌ চলে গেলেন? উমার কোনো আপদ বিপদ হয়নি তো? উমা ঠিক আছে তো? প্রহরীর কাছে জানতে চায়, জমিদার মশাই হঠাৎ কেন লখনৌ গেছেন? আর কাঞ্চনের অপরাধটাই বা কি? কি এমন অপরাধ সে করেছে যে তাকে এই গুম ঘরে বন্দি করে রাখা হয়েছে? প্রহরী ভীষণই রাশভারী, বেশি কথা বলে না। বন্দি যাতে পালাতে না পারে সেটা দেখাই তার একমাত্র কাজ। জমিদার মশাই কখন কোথায় যাবেন সেটা তার সিদ্ধান্ত। গুম ঘরের বন্দি কি অপরাধ করেছে, কতটা অপরাধ করেছে, তার বিচারের দায় জমিদার মশাইয়ের। এইটুকু কথা বলে বাইরে থেকে তালা বন্ধ করে চলে গেল প্রহরী। যাওয়ার সময় বলে গেল, জল আর ছাতু নিয়ে এসে আবার আসবে 24 ঘন্টা পর। এদিকে জমিদার প্রতাপ লখনৌতে পৌঁছে দেখেন ইতিমধ্যে উমার প্রসব করিয়ে দিয়েছেন ধাইমা। স্থানীয় বৃদ্ধ কবরেজ মশাইয়ের উপস্থিতিতে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে উমা। মেনকা দেবীর কোলে শিশুটি ওয়াহ ওয়াহ করে কাঁদছে। জমিদার প্রতাপ চৌধুরী দাদু হয়েছেন। অত্যন্ত আনন্দিত তিনি। মেনকা দেবীর কোল থেকে শিশুটিকে নিজের কোলে নিলেন। কি আশ্চর্য, দাদুর কোলে উঠে নাতনি চুপটি করে আছে।
এ এক অনন্য অনুভূতি প্রতাপ চৌধুরীর কাছে। ভীষণ খুশি তিনি, ভীষণ আনন্দ হচ্ছে তার। কিন্তু এই আনন্দের রেশ বেশিক্ষণ স্থায়ী হলো না। অস্ত্রোপচারের পর উমার রক্তপাত সাময়িক বন্ধ হয়েছিল, কিন্তু সেদিন ভোর রাতের দিকে অতিরিক্ত রক্তক্ষরণ সাথে প্রবল খিঁচুনি শুরু হয় উমার। সংবাদ পাওয়া মাত্র তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যান কবরেজ মশাই, কিন্তু ততক্ষণে উমার পরপারের ডাক চলে এসেছে। ক্রমশ ক্ষীণ হয়ে আসছে নারীর গতি। কিছু অব্যক্ত কথা বলার প্রাণপণ চেষ্টা করছে উমা। হয়তো বলতে চাইছে চিরবিদায়, হয়তো তার সন্তানের দায়িত্ব কাউকে দিয়ে যেতে চায়, কিন্তু কথা বলার শক্তি যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে তার। কিছুই সে বলে উঠতে পারল না। শুধু টস টস করে জল গড়িয়ে পড়ছে চোখের কোণ বেয়ে। জমিদার প্রতাপ বোধহয় বুঝতে পারলেন উমার মনের কথা। হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়ে বললেন, উমাকে তিনি তার কন্যার ন্যায্য অধিকার দিতে পারেননি। এর জন্য যতদিন পর্যন্ত তিনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এই অনুশোচনা তার ঘুচবে না। তথাপি তিনি তার জীবদ্দশায় অপরাধের প্রায়শ্চিত্ত করে যাবেন। উমার সন্তানকে তিনি বৈধতা দেবেন। উমার সন্তানই হবে জমিদার বংশের পরবর্তী এবং একমাত্র উত্তরাধিকারিণী। এই কথাটুকু, এই প্রতিশ্রুতিটুকু শোনার জন্যই বোধহয় উমার শরীরে শেষ প্রাণবায়ুটুকু অবশিষ্ট ছিল। জন্মদাতা পিতার মুখ থেকে এই আশ্বাস বাণী শোনার পর শত কষ্টের মধ্যেও উমার মুখে স্মিত শান্তির রেখা ফুটে উঠল। ঠোঁট দুটো একটু ফাঁক হয়ে রইল। উমার হাতের কবজি কবরেজ মশাইয়ের হাতের মুঠোয়। নারীর গতি স্থির হয়ে যাচ্ছে মাঝে মাঝে। বুঝতে পারলেন উমা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে উপস্থিত। আর হয়তো মুহূর্তকাল অবশিষ্ট রয়েছে। কবরেজ মশাই চোখের ইশারায় জমিদার প্রতাপকে বললেন উমার মুখে গঙ্গা জল দিতে। সঙ্গে সঙ্গে মেনকা দেবী ঠাকুর ঘর থেকে তামার কমন ডুলুতে রাখা গঙ্গা জল এনে অল্প করে উমার মুখে দিলেন। জন্মদাতা পিতা জমিদার প্রতাপ। কিছুটা জল উমার মুখের ভেতর চলে গেল, কিছুটা জল বিছানায় গড়িয়ে পড়ল। ঠোঁটের কষবে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে উমার হাতটি ছেড়ে দিলেন কবরেজ মশাই। উমার নারীর গতি স্তব্ধ হয়ে গেছে চিরতরে। নিজের চোখের সামনে জলজ্যান্ত একমাত্র কন্যা উমার এরকম অসহায় মৃত্যু সহ্য করতে পারলেন না জমিদার প্রতাপ চৌধুরী। হাউ হাউ করে কেঁদে চলেছেন তিনি অবোধ শিশুর মতো। কবরেজ মশাই সান্ত্বনা দিয়ে বললেন, ওনার চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না। উনি তার সমস্ত বিদ্যে, তার এত বছরের অভিজ্ঞতা, উমাকে বাঁচাতে সমস্ত উজাড় করে শেষ মুহূর্ত পর্যন্ত উনি প্রাণপণে চেষ্টা করে গেছেন। সবই নিয়তি, নইলে এই কি মরার বয়স? কত মেয়েই তো রোজ মা হচ্ছে, কই কেউ তো এরকম ভরা মাসে দুর্ঘটনার শিকার হয় না। এরকম অসহায়ভাবে কেউ মারাও যায় না। সবই ঈশ্বরের ইচ্ছে। আমরা চিকিৎসকরা তো শুধু নিমিত্ত মাত্র। কপালে লিখন খণ্ডাবে এমন সাধ্য কি কারো আছে? সবচেয়ে দুঃখ হচ্ছে এই মা মারা মেয়েটির কথা ভেবে। আহারে, জন্ম থেকে বেচারি মা হারা। মায়ের স্নেহ কি অসীম বস্তু তা জানার সুযোগ পেল না এই অভাগা মেয়েটি। অনেক আক্ষেপ নিয়ে বিদায় নিলেন কবরেজ মশাই। এতক্ষণ গুমড়ে গুমড়ে কাঁদছিলেন, এবার রাগে ক্ষোভে ফুঁসে উঠলেন জমিদার প্রতাপ। সমস্ত নষ্টের গোড়া ওই কাঞ্চন। ফিরে গিয়ে ওকে তিনি কঠোর শাস্তি দেবেন। একটা অপদার্থ কাপুরুষ নিজের স্ত্রীর সুরক্ষা দিতে পারে না, সেই উমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ও একটা খুনি। খুনের বদলা চাই, খুনের বদলে আর একটা খুন চাই। কোনো অধিকার নেই কাঞ্চনের বেঁচে থাকার। জমিদার মশাই রুদ্র মূর্তি দেখে চমকে ওঠেন মেনকা দেবী। অতিরিক্ত উত্তেজনা তার পক্ষে ভালো নয়। জমিদার প্রতাপের বয়স হচ্ছে, বেশি উত্তেজনা শরীরে ক্ষতি করে। সান্ত্বনা জানিয়ে বললেন, মা হয়ে কি ওনার নিজের কষ্ট হচ্ছে না? শোকে তার বুক ফেটে যাচ্ছে, কিন্তু এখন এই নবাগতা শিশুটির মুখ চেয়ে শান্ত হতে হবে। ওর ভবিষ্যতের কথা ভাবতে হবে। যে চলে গেছে শত কাঁদলেও সে তো আর ফিরে আসবে না কোনোদিন। কিন্তু যে আছে তার সুরক্ষার কথা ভাবতে হবে, তাকে মানুষ করে তুলতে হবে। উমার পারলৌকিক ক্রিয়াকর্ম নম করে সারা হলো। শ্রাদ্ধানুষ্ঠানে কোনো রকম বাড়তি কিছু আয়োজন করা হয়নি। শুধু নিয়ম রক্ষার খাতিরে যেটুকু না করলেই নয়, উমার আত্মার শান্তি কামনায় সেইটুকু নিজের হাতে সমাপন করলেন জমিদার প্রতাপ। গত 2 সপ্তাহের বেশি হয়ে গেল উনি লখনৌতে পড়ে আছেন, কিন্তু জীবন তো কারোর জন্য থেমে থাকে না। কৃষ্ণনগরে তার বহু কাজ পড়ে আছে। মোকদ্দমার তারিখ বুঝি পার হয়ে গেল। কাঞ্চনকে সে দায়িত্ব দেওয়া ছিল, কিন্তু সে তো এখন ঘুম ঘরে ঘুম দিচ্ছে। এবার তো ওনার ঘরে ফেরা প্রয়োজন। কিন্তু উমার সন্তানের কি হবে? তাকে যে তিনি উত্তরাধিকারিণী করবেন বলে কথা দিয়েছেন। মৃত্যু পথযাত্রী কন্যা উমার হাত ধরে শপথ করেছেন।
কিন্তু সে শপথ কিভাবে বাস্তবায়ন করবেন তা নিয়ে তিনি বড়ই চিন্তায় পড়ে গেছেন। জমিদার মশাইকে বিমর্ষ দেখে মেনকা দেবী জানালেন, উমার সন্তানের দেখভালের জন্য দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। উমার সন্তানকে তিনি নিজের হাতে মানুষ করবেন। সঙ্গে সঙ্গে গর্জে উঠলেন জমিদার প্রতাপ। তীব্র আপত্তি জানিয়ে মনে করিয়ে দিলেন, শুধুমাত্র মেনকার জোড়াজুড়িতে এক প্রকার বাধ্য হয়েই উমাকে তিনি লখনৌতে পাঠিয়েছিলেন। তার একেবারেই ইচ্ছে ছিল না উমাকে লখনৌ পাঠাবার। সেটাই ছিল তার জীবনের মস্ত বড় ভুল। সেই একই ভুলের পুনরাবৃত্তি উনি আর দ্বিতীয়বার করবেন না। উনি যদি মেনকার আবদারে আশকারা না দিয়ে উমাকে নিজের কাছে আটকে রাখতেন, তাহলে উমা আজ এইভাবে অকালে প্রাণ হারাতো না। যথেষ্ট হয়েছে, আর দরকার নেই। মেনকার আর কোনো অধিকার নেই উমার সন্তানকে নিজের কাছে রাখার। জমিদার প্রতাপ তা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন। পরদিন সকালে তিনি কৃষ্ণনগরে রওনা হয়ে যাবেন। ফিরে গিয়ে তিনি অভিমন্যুকে লখনৌ পাঠাবেন। তার হাতেই যেন উমার সন্তানকে তুলে দেওয়া হয়। জমিদার প্রতাপের মেজাজ দেখে আর টু শব্দটি করার সাহস পাননি মেনকা দেবী। অনিচ্ছা সত্ত্বেও সায় দিতে বাধ্য হলেন। জমিদার মশাই যেমনটি চাইছেন তেমনটিই হবে। অভিমন্যু এলে তাকে তিনি খালি হাতে ফেরত পাঠাবেন না। উমার সন্তানকে অভিমন্যুর হাতে তুলে দেবেন। তবে হ্যাঁ, ভবিষ্যতে উমার সন্তানের যদি কোনো রকম ক্ষতি হয়, সেদিন কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না এই মেনকাবাই। আজকের পর্ব এই পর্যন্ত থাক। পরবর্তী পর্ব কাল দুপুর 2:30-তে আমি আপলোড করব। আপনাদের এই গল্পটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।